হ্যাঁ 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 হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নমস্কার নমস্কার। প্রথমেই বলি হ্যাঁ আমি প্রবীর চক্রবর্তী, চিফ রিপোর্টার আইএনএস। আপনারা নিউ জেনারেশন এসছেন। সবচেয়ে বড় কথা যে আমরা একটা যে পরিবর্তন একটা এসছে, এই পরিবর্তনটা খুব আশাতীত, এটা দরকার ছিল। এবং এই পরিবর্তনের মাধ্যমে আমার মনে হয় যে আগামী দিনে সুন্দরবনের ব্যাপক উন্নয়ন হবে। তার কারণ এর নেতৃত্বে যিনি আছেন শুভেন্দু অধিকারী, তিনি যেভাবে প্রথম থেকেই বেড়াল মারতে শুরু করেছেন, তাতে করে এটা বলার কোনো অবকাশ লাগে না যে সমস্ত যত জায়গাগুলো যেখানেতে এই সুন্দরবন উন্নয়নের ক্ষেত্রে বাধা প্রাপ্ত হয়েছে সর্বক্ষেত্রেই সেটা সবটাই ধরা পড়বে। এবং উনি সেই ধরনের একজন দুটি রাজনীতিবিদ, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। এবং সেই হিসেবেই উনি যে স্ট্রেট কাট যে পথে চলছেন, সেই পথকে বিশ্বাস করে আমি একজন সুন্দরবনের ভূমিপুত্র হিসেবে, এবং আপনিও সুন্দরবনের ভূমিপুত্র হিসেবে, এবং সবচেয়ে বড় কথা যে সুন্দরবন উন্নয়ন দপ্তরের মন্ত্রী দীপঙ্কর জানার বিএ হিসেবে আপনি আছেন, এটা খুব গর্বের ব্যাপার। এবং আমার এই কাকদ্বীপ সাব ডিভিশন আমার কাছে সবচেয়ে বেশি গর্বের জায়গা। বিশেষ করে কাকদ্বীপ সাগর নামখানা পাথর, এতে যেন আমার নস্টালজিয়া। আমি যেখানেই থাকি না কেন সবসময় মনে পড়ে ওখানকার মানুষের কথা, প্রান্তিক মানুষের কথা। তা এই হিসেবে প্রথমেই বলি যে সুন্দরবন যে আজকের পর্যটন মানচিত্রে রীতিমতো অবহেলিত, অথচ সুন্দরবনের আছে অগাধ সৌন্দর্য, যে সৌন্দর্য কল্পনাতীত। বিদেশি থেকে আরম্ভ করে সবাই এখানে আসার জন্য সচেষ্ট হয়, এবং তার প্রথম টার্গেটটি হচ্ছে যে রয়্যাল বেঙ্গল টাইগার। একটা রয়্যাল বেঙ্গল জলে কুমির ডাঙায় বাঘ, এটি হলো সুন্দরবন। এই যে সুন্দরবনের যে সৌন্দর্য, তার সঙ্গে এই যে 64 প্রজাতির যে ম্যানগ্রোভ, এই ম্যানগ্রোভ বিরল প্রজাতির ম্যানগ্রোভ রয়েছে এই সুন্দরবনে। কিন্তু সুন্দরবনের রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে সুন্দরবনকে পর্যটনেতে কাজে লাগানো বিভিন্ন জায়গায়, সেগুলো কিন্তু অনেক পেছিয়ে আছে। অন্যান্য রাজ্যে পর্যটনের যেভাবে উন্নয়ন ঘটেছে, আমাদের পশ্চিমবঙ্গে বিগত 35+15 হিসেব মতো 50 বছর ধরে কিন্তু কোন রকম উন্নয়ন কিছু কিন্তু ঘটেনি। যোগাযোগ ব্যবস্থা সেই থেকে দেখা যাচ্ছে পানীয় জল, সেখান থেকে দেখা যাচ্ছে স্বাস্থ্য পরিষেবা, সব দিকেই পেছনে, এবং শিক্ষা তো আছেই। তো এই মতো অবস্থায় যে নতুন সরকার যেখানে এসছেন এবং নতুন মন্ত্রী যিনি দায়িত্ব পেয়েছেন, এবং এই মন্ত্রিমণ্ডলীকে আশা রেখে আমি বলবো যে প্রথম প্রশ্ন, পর্যটন সুন্দরবনের ক্ষেত্রে আপনাদের চিন্তাধারা কি, এবং সেই পর্যটনটা যাতে সুন্দরবনের ক্ষেত্রে পর্যটনটা যেন পরিবেশ বান্ধব হয়, যেন মানে সুন্দরবনের যে জীব বৈচিত্র্য এবং বাস্তুতন্ত্র যেন নষ্ট না হয়, সেদিকে লক্ষ্য রেখে পর্যটনটাকে করা উচিত। এবং সেই শিল্পে আপনাদের নজরটা কি, এই সম্পর্কে আপনি একটু ছোট করে বলুন আমাকে প্রথমে। আচ্ছা, আপনাকে আইএনএস এর আপনাদের যে আপনারা সাংবাদিকতা করছেন এবং সুন্দরবনের মতো জায়গা বা সমাজের প্রান্তিক বিষয়গুলোকে আপনারা প্রত্যেকদিন গণমাধ্যমে তুলে ধরেন সোশ্যাল মিডিয়ায়, আমি তার জন্য বিগত উপকৃত 40 বছর ধরে আপনাদের এলাকা থেকে করছেন। পড়ে সেই আছি। জন্য টানা সুন্দরবন এদিকে আমরা মানে আমাদের সুন্দরবনের প্রথম কথা জিওগ্রাফিক্যাল এরিয়ার মতো 19টা ব্লক আছে। ভারতীয় সুন্দরবন তথা পশ্চিমবঙ্গের যে সুন্দরবন, পশ্চিমবঙ্গীয় সুন্দরবন, ভারতীয় সুন্দরবনের 19টা ব্লকের মধ্যে 6টা ব্লক আছে আপনার উত্তর 24 পরগনায়, আর 13টা ব্লক হচ্ছে আমার দক্ষিণ 24 পরগনা। কেন আমাকে ঘেটে ঘেটে এগুলো তটস্থ হয়ে গেছে। রাত দিন পড়াশোনা এবং যাতায়াত, আমি মাঠে নেমে কাজ করি, কাদায় নেমে কাজ করেছি। তখন যোগাযোগ ব্যবস্থা কিছু ছিল না, এখন তো অনেক সুবিধা হয়ে গেছে। তো সেক্ষেত্রে বলি আজকে দক্ষিণ 24 পরগনার অন্তর্গত সুন্দরবনটাই আপনি বলুন, যে যেখানে 13টা ব্লক নিয়ে সুন্দরবন, এবং সবচেয়ে সৌন্দর্য সবচেয়ে আকর্ষণ রয়েছে আমাদের এই জেলায় দক্ষিণ 24 পরগনার সুন্দরবন তথা ভারতীয় সুন্দরবন, পশ্চিমবঙ্গ সুন্দরবন, সেখানকার আপনি এটা একটু বলুন। আমি ওটাই বলছিলাম যে আপনারা এটা করছেন এবং তথ্য সম্বলিতভাবে আমি জানালেন, তার জন্য প্রথমেই ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আইএনএস এর সমস্ত সাংবাদিক যারা আছেন, যারা প্রত্যেকদিন অক্লান্ত পরিশ্রম করে পশ্চিমবঙ্গের একটি জায়গাকে, ভারত খ্যাত জায়গাকে, যেটা ওয়ার্ল্ড হেরিটেজ সুন্দরবনকে আপনারা তুলে ধরছেন এবং তার উন্নতি কল্পের জন্য যে নিরলস প্রচেষ্টা আপনারা করছেন, তার জন্য আরো একবার বিশেষ ধন্যবাদ। আপনার কথোপকথনের মধ্যে আপনি বলে গেছেন যে আমি দীপঙ্কর জেনার প্রিয়, আমি এই শব্দটাকে অমানন করি। আমি মানুষের সেবক, সাধারণ কর্মী, দীপঙ্কর দাস সহযোগী। ব্যাস, এইটা হচ্ছে আমার পরিচয়। ঠিক আছে, এবারে প্রশ্ন হচ্ছে, আপনার নামটা বলে দেবেন। আমার নাম দেবদীপ সাউটিয়া, কাকদ্বীপ মন্ডল থেকে সাধারণ সম্পাদক। বর্তমানে কাকদ্বীপ বিধানসভার কিছু বিষয়বস্তু মিনিস্টার দীপঙ্কর বাবুর নির্দেশ ক্রমে আমি দেখভাল করছি।
সে জায়গায় দাঁড়িয়ে সুন্দরবনকে সাজানো গোছানো, সুন্দরবনের কে আরো কিভাবে আহ, পৃথিবীর মানচিত্রে তুলে ধরা যায়, তার জন্য যে আপনারা প্রয়াস করছেন। আমি একটা জিনিস বলতে পারি, এই 35 এবং 15 বছরে সুন্দরবনের যে অবনতি, সেটা আগের 500 বছর বাম পেছিয়ে সরকার দিয়েছে। এবং এখন 50 বছরটা 500 বছর পেছিয়ে দিয়েছে উন্নয়ন। 50 বছরটা 500 বছর পিছিয়ে দিয়েছে। আমাদের ইতিহাস হচ্ছে, আমি যদি আমাদের সরকার গঠনের আগের ইতিহাস ঘাঁটা শুরু করি, তাহলে কিন্তু আমরা হ্যাঁ, পেছনের দিকে পেছনে থাকবো। ওই হ্যাঁ, ইতিহাস, ওই কালো যুক্ত ইতিহাস, ওই দুর্নীতিযুক্ত ইতিহাস, এই মানে অনুন্নয়নের ইতিহাস আমরা পড়বো হুম, না, হুম, পড়তে চাই না। আজকের হুম, দিনে দাঁড়িয়ে আপনি আমি প্রত্যেকেই কাঁধে কাঁধ দিয়ে এবং সুন্দরবনকে কি করে আরো সুন্দরময় করে তোলা যায়, তার হুম, প্রয়াস হুম, আমাদের ঠিক ঠিক। প্রত্যেকে থাকবে। আর বাহ, দুটো বাহ। তিনটে জিনিস আমাদের কাজ করতে হবে। ফার্স্ট, হুম, সেটা হচ্ছে যোগাযোগ। যদি হুম, আপনি যোগাযোগ সঠিক না করা যায়, তাহলে হ্যাঁ, তাহলে কোনো প্রান্তিক উন্নয়নই মানুষ হবে না। যখন আমি শহরের সঙ্গে যুক্ত হতে পারছি না, তাহলে গুণগতভাবে যে পরিষেবাটা একটা শহরের মানুষ হাতের মুঠোতেই পেয়ে যায়, সেই পরিষেবা হুম, আমি আমার সুযোগ থাকার সত্ত্বেও, সুবিধা থাকার সত্ত্বেও এই সুযোগ আমি হুম, 50 বছর ধরে তুলে দিতে পারিনি। হুম। আমাদের প্রথম জায়গা থাকবে আর যোগাযোগ। শুধু কেন্দ্রীয় সরকারকে শুধু দোষ দেওয়া হয়েছে সম্পূর্ণ। না না, রাজ্য কেন্দ্রীয় সরকারের সরকারকে কাজ দোষ, হচ্ছে স্বজন পোষণ, কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় কোনো ইয়ে করছে সরকারকে না দোষ আজকে। দিলে তো হ্যাঁ, তবেই লাভ। কেন্দ্রীয় হ্যাঁ, সরকারকে দোষ দিলেই তবে লাভ। তাহলে হুম, নিজেদের পকেটটা ভরবে। উন্নয়নের হুম, জন্য হুম, কেন্দ্রীয় সরকার কোনোদিন, যে কেন্দ্রীয় সরকারকে যিনি দোষ দিচ্ছেন, উনি ওই হ্যাঁ, কেন্দ্রীয় সরকারের সময়ে দপ্তরহীন হুম, মন্ত্রী ছিলেন 5 বছর, রেলমন্ত্রী হুম, ছিলেন হুম, 5 বছর। হুম, কেন্দ্রীয় হুম, সরকারের সঙ্গে সখ্যতা উনি বজায় রেখে চলেছেন প্রত্যেক দিন থেকে। 14 হুম, সাল হুম, থেকে যখন একটা সরকার আসে, বিজেপি সরকার এখানে হুম, আসে, তারপর হুম, হুম, থেকে উনি ছায়ার সঙ্গে যুদ্ধ করলেন। তিনি হুম, হুম, সমস্ত সুবিধা নিলেন, আমফানের হুম, টাকা নিলেন, আইলার টাকা হুম, নিলেন, প্রধানমন্ত্রী হুম, আবাস যোজনার টাকা নিলেন, বাথরুমের হুম, টাকা নিলেন, সবটাই হ্যাঁ, নিলেন। হ্যাঁ, হ্যাঁ, নিল কারা? ছোট বড় মাঝারি ভাইপোরা। তারা তাদের পকেটটা ভর্তি করলেন, প্রান্তিক মানুষ অবহেলিত হলো। হ্যাঁ, উনি যে হ্যাঁ, বলছেন সেন্ট্রাল বাহিনী যে সেন্ট্রাল থেকে টাকাটা আসে, সেন্ট্রালের বিষয়টা হুম, যিনি উনি বলছেন, যেই বলুক হুম, সেটা কে বলছে জানি, হুম, নাম উল্লেখ করবো না। প্রাতঃকালে হুম, আপনি বলছেন সবার তার নাম উল্লেখ করে আমার মন মেজাজ মেন্টালিটি খারাপ করার চেষ্টা নেই। আমরা আবারও বলছি, 4 তারিখের আগের কোনো জিনিস নিয়ে আমরা ঘাটাঘাটি করার দরকার নেই। প্রশাসন হুম, দেখবে। আমাদের হুম, হুম, কাজ যেটা আমাদেরকে করতে হবে, সেটা হচ্ছে প্রথম হচ্ছে যোগাযোগ। যোগাযোগ। যোগাযোগের জন্য সুন্দরবন ডেভেলপমেন্ট যিনি মিনিস্টার মাননীয় দীপঙ্কর জানা মহাশয়, আমাদের হ্যাঁ, হ্যাঁ, অভিভাবক, উনি কিন্তু হ্যাঁ, এই দুদিনের মধ্যে অনেকগুলো মিটিং করে অনেকগুলো হ্যাঁ, হ্যাঁ। ব্ল্যাকটপ রাস্তা এবং ওনার সঙ্গে কাছে যে কটা দপ্তর গেছে প্রত্যেকটা কিন্তু জনতার দরবারের জনতা দপ্তর। দরবারের দপ্তর, প্রত্যেকটা। সেখান থেকে হ্যাঁ, 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 হুম, উনি প্রত্যেকটি কাজ করবেন। আমাদের হ্যাঁ, নট অ্যাবাউট এই 1.5 বছরের মধ্যে প্রায় 600 থেকে 700 কোটি টাকার কাজ শুধু রাস্তা হ্যাঁ, এবং হ্যাঁ, ব্রিজের উপরে আমরা করেছি। এটা গেল এক। হ্যাঁ, দুই হচ্ছে স্বাস্থ্য। ভাবুন, একটা হুম, হুম, প্রান্তিক মানুষ, ওই হুম, যে ডাঙায় বাঘ জলে কুমির, যারা হুম, ছোট্ট হুম, হুম, মিন ধরে তাদের সংসারটা চালায়, হুম, দুমুঠো হুম, আলু ভাতে ভাত খেয়ে নদীর ধারে ওই নোনা জলে ভাতটা মিশিয়ে করে খায়, হুম, তাদের হুম, একটা নাগরিক, তাদের ভোটটা এরা হুম, প্রতিদিন নিয়েছে, তাদের জন্য হুম, হুম, কোনো পুনর্বাসন, মিন ধরার হ্যাঁ, পর সরকারি টেন্ডার দিয়ে সেগুলোকে উচ্চ মাত্রায় বিক্রি করা, এরা হ্যাঁ, আমাদের এখান থেকেই করেনি। গোটা ঠিক। ভারতবর্ষের সব থেকে দামি ফসল যেটা গোটা হ্যাঁ, পৃথিবীতে হয় না, সেটা হচ্ছে পান। হুম, কেবলমাত্র হুম, দক্ষিণ সুন্দরবনই হয়, আর পৃথিবীর কোনো জায়গায় এই গুণগতভাবে পান উৎপন্ন হয় না। একটা অর্থকারী ফসল। এই ঠিক, পান ঠিক, ঠিক। নিয়েও কোনো সরকার কোনোদিন 1 মিনিটের জন্য ভাবেনি। কেন ভাববে বলুন? আপনারা একটা হুম, নিউজ করুন, পান মার্কেটে হুম, 200টা পান একটা চাষি জমা দেয়, পয়সা পায় মাত্র হুম, 50 টাকা। তাহলে 150টা পানের পয়সা কার কাছে, তার জবাব দিতে হবে। প্রান্তিক মানুষ যে প্রতিদিন বরজে যায়, একটা হুম, গামছা 3 বার সেলাই করে জীবন পোষণ করছে, আর যার হুম, জীবনে পান বরজ নেই, সে আজ হুম, কোটিপতি ঘরে পাথর বসিয়েছে। এটাও এই সুন্দরবনের ইতিহাস। এগুলোকে ঠিক, মুছে ঠিক। যেতে হবে। এর জন্য প্রান্তিক মানুষ যাতে পায়, জনগণ যাতে সেই জায়গাটা তৈরি করতে পারে, তার জন্য হ্যাঁ, কিন্তু আমাদের প্রয়াস থাকবে, আপনাদেরও প্রয়াস থাকবে। কারণ একটা ভালো কাজ তখনই সম্পন্ন হয় যখন সেই ভালো কাজের পেছনে প্রত্যেকের কন্ট্রিবিউশন থাকে, প্রত্যেকে আশাবাদী থাকে। সরকার চেষ্টা করলো করার, আমরা চেষ্টা করলাম করার, কিন্তু জনগণ চাইছে না, অন্য স্বেচ্ছাসেবী সংগঠন চাইছে না, সাংবাদিকরা চাইছে না, ডাক্তাররা চাইছে না, মাস্টাররা চাইছে না। হুম, সমাজ পরিবর্তন হবে না, সবার ঠিক, মানসিকতা পরিবর্তন হবে। ঠিক, আর ঠিক, 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 ঠিক। সুন্দরবনের এটা এটা সুন্দরী সবাইকে গাছে, এগিয়ে আসা দরকার। হ্যাঁ হুম। এইটাই আছে, সুন্দরী গাছের নাম একটা অনুসারে এই প্রসঙ্গে সুন্দরবন। বলি। হ্যাঁ, হ্যাঁ। একটা 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 আপনাকে একটা প্রশ্ন করি। হুম। যে প্রশ্নটা হচ্ছে যোগাযোগ সম্পর্কে যে ব্যাপারটা। হুম। যোগাযোগে মোটামুটি দেখা যাচ্ছে যে নামখানা পয়েন্টে হাতানিয়া দোয়ানিয়ার ওপর
যে ব্রিজটা হয়েছে বকখালি পর্যন্ত টুরিস্টরা যেতে পারছে। হুম। সাগর প্রতি বছরেই রুটিন মাফিক কোটি কোটি টাকা খরচ হয় ড্রেজিং থেকে শুরু করে আর একেবারে ওপরের রাস্তা পর্যন্ত, হুম। কিন্তু দেখা যাচ্ছে যে উন্নয়নের ক্ষেত্রে একদম কিছু নেই, ফাঁকা। এই সরকার আসার পর আমরা আশাবাদী যে এখানেতে সেতুটা অবশ্যই হচ্ছে, এবং যে খবর যেটা আছে দার্জিলিং থেকে সাগর পর্যন্ত টোটাল রোডও চলে আসছে, এবং সবচেয়ে বড় কথা 770 কিলোমিটারের মতো যে রাস্তা সেটাও হচ্ছে। এবং শুধু তাই নয়, কাশীনগরের পাশ থেকে আবার রেলপথের জন্য প্রকল্প, সেটাও আগামী দিনে চালু হয়ে যাবে। কিন্তু হ্যাঁ। এই কাকদ্বীপ মহকুমার মধ্যে সবচেয়ে ডিপ্রাইভ হয়ে আছে কিন্তু পাথর প্রতিমা, যেখানে যোগাযোগের 15টা যে মানে যে দ্বীপ, যে 15টা যে জিপি, যে 15টা জিপির মধ্যে দেখা যাচ্ছে 3টে জিপি মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত, কিন্তু বাকি 12টা তারা এখনো পর্যন্ত সম্পূর্ণ নদীমাতৃক। এবং সেক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন কিছু হয়নি। একেবারে গোবর্ধনপুর থেকে আরম্ভ করে মানে জি পথ থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত যতগুলো জিপি আছে সব জিপিগুলোর একই দুরবস্থা। সেকেন্ড থিং, যে এই পাথর প্রতিমায় যেতে গেলে লক্ষ্মীকান্তপুর থেকে রামগঙ্গা পর্যন্ত 42 কিলোমিটার যে মানে রাস্তাটা, প্রচুর যাত্রী যায়। সেখানে দেখা যাচ্ছে যে একটা সরকারি কোনো বাস বা কোনো কিছু বাস নেই। যে বাসগুলো ছোট ছোট বাসগুলো সেই নূরপুর হয়ে সেগুলো লক্ষ্মীকান্তপুর হয়ে গিয়ে পাথর প্রতিমায় যাচ্ছে। এটা খুবই কষ্টকর ব্যাপার হয়। এটা হচ্ছে এতে যাত্রী মানে লক্ষ্মীকান্তপুর থেকে সরকারি বাসের যদি ব্যবস্থা যদি না করা যায় অন্তত রামগঙ্গা পর্যন্ত, এবং অ্যাট দ্য সেম টাইম পাথরে কোনো রেল পথ কোনো কিছু যায়নি, সেক্ষেত্রে রেলপথটাও যদি সেই লক্ষ্মীকান্তপুর থেকে যদি রামগঙ্গা পর্যন্ত করা যায়, তাহলে পাথর প্রতিমার প্রত্যন্ত মানুষ তারা কিন্তু আসতে পারবে। এটা হচ্ছে আমার প্রপোজাল। আরো একটা কথা, যুধিষ্ঠিরের খেয়া থেকে যদি কার্জন ক্রিকের উপর দিয়ে যদি একটা ব্রিজ যদি করা যায়, তাহলে দেখা যাচ্ছে যে রাক্ষসখালিতে চলে গেলে সেখান থেকেও গাড়ি নিয়ে টানা পাথর প্রতিমা সেই তটে গিয়ে পৌঁছানো, সেই তটেতে সেখানে ওয়ালস ক্রিক নদীটাকে পেরিয়ে গেলেই সেখানেতে বাবা হংসেশ্বরের মন্দির, এবং সেখান থেকে টানা গাড়ি নিয়ে সোজা চলে যেতে পারবে একদম পুরো গোবর্ধনপুর অর্থাৎ জি পটের শেষ প্রান্ত পর্যন্ত। এগুলো আমি দীর্ঘ 40 বছরের অভিজ্ঞতা থেকে একদম ঘেটে, আমি পড়ে পড়ে নয়, আমি মাটিতে কাদা মাটি ঘেটে ঘেটে 40 বছর ধরে গিয়েছে। আপনাদের পুরনো যারা আছেন তাদের জিজ্ঞেস করলে পাবেন সেখানে গোসাবা বাসন্তী সম্পূর্ণ জায়গাগুলো যেভাবে হোটেল গজিয়ে উঠেছে, সেই হোটেলগুলো দেখা যাচ্ছে যে সেই আপনি পাখিরাতে দেখবেন উপকূলীয় আইনকে একদম ইয়ে করে তুচ্ছ মনে করে সেখানেতে হোটেল গজিয়েছে ঝড়খালি অঞ্চলেতে। আমাদের তো মৌসুমী বকখালি তো রয়েছে। তো যাই হোক, এই সবগুলো ব্যাপার কিন্তু একটা বিশাল ব্যাপার। সুন্দরবনকে না বাঁচালে কিন্তু কলকাতা বাঁচবে না, এটা কিন্তু বুঝতে পারছে না যে সম্পূর্ণ যে অক্সিজেনটা এই সুন্দরবনই দিচ্ছে। তাই এই এতগুলো ব্যাপার আপনাকে আমি যে বললাম, এই ব্যাপারগুলোর মধ্যে এই যোগাযোগ ব্যবস্থায় পাথর প্রতিমা যে পিছিয়ে আছে, সেই ব্যাপারটা যদি আপনি মন্ত্রী মহোদয়কে যদি জানান এবং তার মাধ্যমে যদি কোনো একটা ব্যাপার হয়, সেটা মনে হয় পাথর প্রতিমা কিন্তু আগামী দিনে পর্যটন কেন্দ্রের সুন্দরবনের সবচেয়ে অনন্য রূপ, যেখানেতে গোবর্ধনপুরতে একদম প্রাকৃতিক ভাবে সেখানেতে সেই সমুদ্রের যে এত সৌন্দর্য সেখানে প্রাকৃতিক ভাবেই গড়ে উঠেছে দীর্ঘদিন ধরে। কিন্তু এগুলো সব দেখা যাচ্ছে আমরা শুনেই আসছি উন্নয়ন হবে, শুধু প্রতিশ্রুতি পেয়ে আসছি আমরা, এবং সুন্দরবনবাসীও প্রতিনিয়ত তারা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছে। এখন এই প্রশ্নগুলোর যে বললাম, এগুলোর একটা আপনি দীর্ঘ একটা আপনি উত্তর আমাকে শুনুন, আপনি প্রশ্ন করেছেন 40 বছর ধরে মাঠে ময়দানে খেটে তৈরি করেছেন। এর আগেও একটা দল ছিল, তাদের কাছে বলেছেন কি বলেননি প্রশ্ন নয়, কিন্তু আপনার মনের মধ্যে একটা ছোট্ট আশা জন্মেছে, প্রত্যাশা তৈরি হয়েছে, এবার হতে পারে। এই যে অবশ্যই পরিবর্তন, হবে, হতে এই যে পারে না, আপনি স্বপ্ন দেখা হবে। শুরু করছেন না, হবেই এবং হতে পারে। হ্যাঁ, আমি হবে, আপনাদের আমি এই যে আপনি যে এটা বিষয়বস্তু বললেন, আপনি হতে পারে বলে আমার কোনো শব্দ নেই, এবার হবেই কিন্তু হবে। হবে, এই যে আশা তৈরি হয়েছে না, হতে পারে বা হবেই, এটাই তো আসল হুম। পরিবর্তন। যাই হোক, এটা মানুষের পরিবর্তন। আর যে প্রশ্নটা আপনি করেছেন, আপনার যা তথ্য আছে, এটা যে মাননীয় মন্ত্রী দীপঙ্কর জানার কাছে আছে, কারণ উনি এখানে মন্ত্রিত্ব পাওয়ার আগে, বিধায়ক পদ পাওয়ার আগে 31টা বিধানসভার কনভেনর পোস্টে ছিলেন। উনিও মাটির মানুষ, মাঝে ময়দানে থাকেন, পাথর প্রতিমা সহ কাকদ্বীপ সহ 19টা ব্লককে হাতের তালুর মতো চেনেন। ওনার সবই নজরে আছে। সময়ের অপেক্ষা, পরিবর্তন হবেই। পাথর প্রতিমাকে আমাদের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে হবেই। আর সুন্দরবনের বৃক্ষ আমরা যাকে বলি, সুন্দরবন যেখান থেকে অক্সিজেন সাপ্লাই হয়, এই কিডনি বা বৃক্ষকে আমাদের সুস্থ রাখতে হবে। অবাধে বাদাবন কেটে যেভাবে ফিশারি করা হয়েছে, কিছু তৃণমূল নেতারা
যারা এই ফিশারি হ্যাঁ। করেছে, এই বানাবান ক্রিকেটে, সুন্দরীঘাট সম্পূর্ণ ক্রিকেটে প্রশাসনিক মদতে সম্পূর্ণ হয়েছে সব। প্রশাসনিক মদতে হয়েছে, এর হুম, কিন্তু ফল আলাদা। ওনাদের কিন্তু হুম, শিখরে যেতেই হবে। আর সেই হুম, জায়গাগুলোকে পুনরুদ্ধার করার দায়িত্ব আমাদের। আমাদের এই হুম, সৈনিক যারা আছে, আমরা পুনরায় নতুন করে গাছ লাগিয়ে সেই জায়গাগুলো পুনরুদ্ধার করা এবং হুম, পরিবেশকে সুস্থ, স্বাভাবিক, সবল করে তোলার দায়িত্ব আমাদের সবার। প্রান্তিক হুম, চাষের প্রতি মাত্র আমাদের কিন্তু মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে হবে। যে ব্রিজগুলোর কথা আপনি বললেন, হুম, অতি অবশ্যই মন্ত্রী সাহেব এগুলো জানেন, যাতে পরিপূর্ণ করা যায় এবং প্রান্তিক মানুষ যাতে হাতে কাজ পায়, পেটে ভাত পায়, মাথায় ছাদ পায়, তার দায়বদ্ধতা আমাদের, আমাদের সরকারের। আমরা কখনো আমাদের বলছি না, আমরা বলছি পশ্চিমবঙ্গ সরকার, আমাদের সরকার, হ্যাঁ, আমার সরকার নয়। এই আমাদের হ্যাঁ, সরকার এটা করবে, এটা আমি আপনাকে নিশ্চিত করছি। আমাদের হ্যাঁ, সরকার এই 2026-এ নয়, অনন্তকাল ধরে পশ্চিমবঙ্গে থাকবে, তার লাইন তৈরি হয়ে গেছে। মানুষ জানে ঠিক আছে। তারা আসল পরিবর্তন চায়, বাহ, তাদের হাত দিয়ে পরিবর্তন আসতে পারে। আপনি না, জনতা জনার্দন ঠিক করে দিয়ে 2026-এ সামনের গুলো আপনি ইতিহাস হয়ে যাবে, দেখবেন গোটা ভারতবর্ষ দেখবে। যেখান থেকে পশ্চিমবঙ্গের ভাবনা দিয়ে গোটা ভারতবর্ষ চলতো, সেই ভাবনা যারা শুকিয়ে দিয়েছিল, যে ভাবনা ভাবতে বারণ করেছিল, সেই ভাবনা হ্যাঁ, আজকে আমরা যা চিন্তা করব, গোটা ভারতবর্ষ চিন্তা করবে এবং সোনার বাংলা গঠনের লক্ষ্যে আমাদের পথে যারা অন্তরা হয়ে দাঁড়াবে, আমি আবারও বলছি তাদেরকে, আপনি আমাদের তরফ থেকে ভালোবাসা সহকারেই বলছি, যারা আমাদের এই উন্নয়নে বাধায় দাঁড়াবে, তারা কিন্তু হ্যাঁ। খড়কুটোর মতো উড়ে যাবে। কারণ আমাদের আরো একটা পিছনে। কথা প্রসঙ্গ বলি, হ্যাঁ, বলুন। যে সুন্দরবন, এই যে বন দপ্তরের অফিস, আপনি চলে যান ক্রোকোডাইল প্রজেক্ট, হুম, এটা একটা নামকরা প্রজেক্ট। ভাগবতপুর। এত বছর ধরে সেই ক্রোকোডাইল প্রজেক্টের কি হতাশার গত্য যে অবস্থা, সেখানেতে ক্রোকোডাইল প্রজেক্টে গেলে আপনি বুঝতে পারবেন যে আজকের বন দপ্তরের কি করুণ অবস্থা। আপনি বকখালিতে যে ফরেস্টের যে অফিসটা আছে, মানুষ তো পর্যটনে আসে, তো দেখতে চাইবে যে সুন্দরবনের ইয়েগুলো ওই ফরেস্টের মধ্যে থাকবে। আগে ছিল হরিণ থাকবে, কুমির থাকবে, বাঘকে রাখা যাবে না ঠিক কথাই, কিন্তু এটুকুনি দেখলেও তো শান্তি, কিছু বাঁদরও তো দেখতে তারা শান্তি পাবে। কিন্তু দেখা যাচ্ছে এগুলো সব শ্মশান হয়ে গেছে হুম, প্রত্যেকটা দপ্তরে। আপনি ওদিকে সজনেখালি, পাখিরালা, সব ওই ওই দপ্তরগুলো দেখুন, পর্যটনটা হচ্ছে, কিন্তু পর্যটনের যে জায়গাগুলো দরকার, সেখানেতে এই বন দপ্তরের যে প্রত্যেকটা অফিসকে সুন্দরভাবে সাজিয়ে তাকে যেরকম ভাবে মানুষের আকর্ষণের মধ্যে আনা, পর্যটকদের তারা দেখতে পাবে কিছু, সেই ব্যাপারগুলো কিন্তু খুবই অবহেলিত আজীবন। সেই ব্যাপারেও আপনি মন্ত্রীকে অবশ্যই বলবেন, কেননা এগুলো আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমি বলছি, মন্ত্রী মহোদয় জানেন, তারও নজরে আছে। সেটাও একটা কিন্তু খুব বড় পয়েন্ট। মানুষকে দেখাতে হবে, দেখতে যাবে, কি করতে যাবে তারা, পর্যটকরা। এই ব্যাপারে আপনি কিছু বলুন, না, আলোকপাত করুন। পর্যটন, যেগুলো পর্যটন কেন্দ্র, হুম, যেগুলো মানুষ দেখতে চায়, সেই হুম, পর্যটন কেন্দ্রগুলো পুনরায় সাজানো, এই হুম, নিয়ে হুম, মন্ত্রী সাহেবের সঙ্গে ফরেস্টার হ্যাঁ, হ্যাঁ, ডিপার্টমেন্টের একটা হ্যাঁ, বৈঠক হ্যাঁ, হয়েছে। ওনারা আচ্ছা, পর্যটন বিভিন্ন কেন্দ্রর যে সাইটগুলো আছে, যেগুলো হ্যাঁ, হ্যাঁ, মানুষ যায়, হুম, সেগুলোকে হুম, হুম, অনিন্দ সুন্দর করে সাজানোর দায়িত্ব সরকার নিয়েছে। এবং ঠিক আমাদের আছে, যিনি পর্যটন মন্ত্রী হয়েছেন, ওনার হুম, সাথেও হুম, আমাদের সামনের সপ্তাহে একটা বৈঠক আছে। যেহেতু হ্যাঁ, প্রান্তিক সুন্দরবনটা কাকদ্বীপ এলাকার মধ্যেই পড়ে, কাকদ্বীপের বিধায়ক যিনি আছেন উনি মন্ত্রী হয়েছেন, তো হুম, হুম, সবাই মিলে এই বিষয়বস্তুটা চালাবো। আমাদের সরকারের বয়স এখনো 1.5 মাস হয়নি। না অগাধ না না, প্রত্যাশা সেইটাই মানুষের, বললাম তো প্রথম থেকে অগাধ যেভাবে অগাধ প্রত্যাশা শুরু মানুষের হয়েছে। আছে। ধীরে হ্যাঁ, ধীরে হ্যাঁ, হ্যাঁ, সবই হ্যাঁ, হবে। আপনারা হুম, দেখুন, যে সমস্ত জায়গা এখনো মানুষ দেখতে পায়নি সুন্দরবনে, এবার হুম, এই হুম, পর্যটন শিল্পকে উন্নতি করতে গিয়ে এটাও দেখতে হবে, যে প্রাণীগুলো সুন্দরবনে অবাধে বিচরণ করে, তাদের হুম, যেন কোনো অসুবিধা না হয়। আমি একদম না, পর্যটনকে বাস্তুতন্ত্র পর্যটনকে নষ্ট হয়ে উন্নত যাবে। করতে গেলাম, সেখানে হুম, হুম, প্রাকৃতিক বাতাবরণ নষ্ট হয়ে গেল, প্রাকৃতিক হুম, পরিবেশ নষ্ট হয়ে গেল, যাতে হুম, পশুদের না হয়, সেটা তার তো জন্য হয়েছে, আমরা সেগুলো চেষ্টা তো করছি। উপকূলীয় আইনকে অগ্রাহ্য করে এগুলো প্রচুর হয়েছে, সব বিল্ডিং হয়ে এগুলো গেছে। হবে না, এগুলো সবকিছু হবে। বাতাবরণ তার পুরনো জায়গা ফিরে পাবে, হুম, গাছ পাখি তার পুরনো গাছ ফিরে পাবে, পশুরা তার বাসস্থান ফিরে পাবে। এটা আমাদের হ্যাঁ, অঙ্গীকার। শুধু মানুষ নয়, একটা জীবভর তখনই নিয়ন্ত্রিত হয় যদি সবাই হ্যাঁ, ঠিক থাকে। শুধু মানুষকে হুম, ঠিক রাখবো আর জীবভর ভেঙে হুম, ফেলবো, তাহলে তো মূর্খের হুম, স্বর্গে বাস করছি, মানুষকে একদিন হারিয়ে যেতে হবে পৃথিবীর বুক থেকে। তাই ডাইনোসরও হ্যাঁ, হারিয়ে গেছে এভাবে। জীবভর হ্যাঁ, ভেঙে পড়লে কি হবে না, ঠিক, জীবভর ঠিক রাখতে হবে। তার ঠিক কথা। অঙ্গীকার আমরা করলাম এবং সমস্ত জায়গা, প্রান্তিক সুন্দরবনের যত জায়গা আছে, হ্যাঁ, সেগুলোকে হ্যাঁ, মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা, উন্নয়নের হ্যাঁ, আলো ওখানে পৌঁছানো, মানুষের হ্যাঁ, কাছে সঠিক এবং মাত্রায় উন্নয়নের। স্বাস্থ্যের প্রতি নজর দেওয়া, স্বাস্থ্য স্বাস্থ্য কেন্দ্রগুলোর যা স্বাস্থ্য বেহাল কেন্দ্রগুলোর অবস্থা। তো বেহাল অবস্থা, মানে
আমরা তো স্বাস্থ্যকেন্দ্র বিভিন্ন জায়গায় ভিজিট করেছি। জি প্লট টি প্লটে তারা স্বাস্থ্যকেন্দ্রে কিছু হলে তারা বি মরে প্লটে যায়। একটা কিছু করার মাল্টি স্পেশালিটি হসপিটাল 3টে হ্যাঁ। জায়গা মিলে করা হবে, তা একটা আচ্ছা প্রোফার্মা রেডি করছি, যাতে ওই আচ্ছা লোকগুলোকে এই রাতে ভিতে নদী পার করে না আমাদের মূল ভূখণ্ডে আসতে হয়, ঠিক যাতে আছে। উন্নত চিকিৎসা ব্যবস্থা হয়, তার সমস্ত হ্যাঁ ব্যবস্থা আমাদের সরকার করবে। শুধুমাত্র ওই ট্যুরিজম না, পর্যটন নয়, পর্যটন তখনই বাঁচবে যখন পর্যটনের সঙ্গে স্বাস্থ্য ঠিক থাকবে, খাদ্য হ্যাঁ ঠিক থাকবে, মানুষের অবশ্যই। পরিষেবা ঠিক এবং থাকবে। সেখানে আর্থসামাজিক উন্নতি হবে হ্যাঁ, এলাকার, সবচেয়ে বড় আর্থ কথা। সামাজিক উন্নতি যদি আমরা এই সিস্টেমে করে দিতে পারি মানুষজনের কাছে, হ্যাঁ আর্থ সামাজিক উন্নতি করলে এবং উন্নয়নের আলো বিকল্প এমনি আয়ের পৌঁছাবে। ব্যবস্থা হয়ে যাবে, যেটা সুন্দরবন প্রান্তিক মানুষের সবচেয়ে বড় কঠিন আর জায়গা। পশ্চিমবঙ্গে তো তারা পর্যটন মাছ বলতে ধরা, এখন চাষ করা পরিযায়ী ছাড়া। শ্রমিক, হ্যাঁ তো পরিযায়ী শ্রমিকদেরকে বাড়ি ফেরানো। পশ্চিমবঙ্গের পর্যটন বলতে পশ্চিমবঙ্গের এই পশ্চিমবঙ্গ থেকে এই প্রান্তিক এলাকাগুলো আপনি যদি আছেন ভেবে নিন, এল প্লট জি প্লট এখান থেকে হিউজ পরিমাণে লোক তারা ঘর ছাড়া, তারা প্রচুর বাইরে লোক চলে গেছে, চলে যায়। হ্যাঁ হ্যাঁ প্রচুর হ্যাঁ লোক চলে হ্যাঁ গেছে, তাদেরকে বাড়িতে আনা মানে হ্যাঁ এবং হ্যাঁ এই হ্যাঁ আর্থ কাজের সামাজিক মানে পয়সার পরিবেশের জন্য সঙ্গে পেটের নিজেকে তাগিদে। যুক্ত করা, এই আর্থ হ্যাঁ হ্যাঁ সামাজিক পরিবেশের সঙ্গে ওদেরকে যুক্ত করা, ওদের হাতে কাজ দেওয়া, পরিবারের সঙ্গে হ্যাঁ সময় কাটানো, এইটা আমাদের হ্যাঁ প্রধান হ্যাঁ অঙ্গীকার। সেই অঙ্গীকারের হ্যাঁ পথে আমরা আছি। আপনাদের পূর্ণ হ্যাঁ। সহযোগিতায়, মানুষের পূর্ণ না, সহযোগিতায় সত্যভাবে অন্তত হবে। ব্যক্তিগতভাবে সুন্দরবনের মানে একজন ভূমিপুত্র এবং আইএনএস চিফ রিপোর্টার হিসেবে আমি বলছি যে আমি সবসময় আছি আপনাদের কাছে। সুন্দরবনের উন্নয়নটাই আমার সবচেয়ে বড় উন্নয়ন। এটাই আমার সবচেয়ে বড় কথা, যে আজ সুন্দরবন যেখানে বিশ্বের দরবারে সুন্দরবন বলতে সবাই হাঁ করে থাকে, হুম, সেখানে সুন্দরবনের দুর্দশা, বঞ্চিত, অবহেলিত এবং বিপন্ন সুন্দরবনে পরিণত হয়েছে। এতে অন্তত নতুন প্রাণ জাগানোর জন্য এই নতুন সরকারের কাছে আশাবাদী আমরা। আশা করছি আপনারা এই ব্যাপারটা নিশ্চয়ই নজর দেবেন এবং যে মন্ত্রীমহল যেভাবে আছেন হুম, এবং যেভাবে কাজ করে চলেছেন, যেভাবে আপনারা সচেষ্ট হয়েছেন, হুম, আশা করি এলাকার মানুষও আপনাদের পাশে থাকবে। এখানে কোনো রাজনীতি হবে না, উন্নয়নের ক্ষেত্রে কোনো রাজনীতির কোনো প্রশ্ন নয়, সেখানে কোনো রঙের প্রশ্ন নয়, কিন্তু দেখা যাচ্ছে যে আপনারা সেই আদর্শ নিয়ে যেভাবে কাজ করছেন এবং আইন, সবচেয়ে বড় কথা যে আইনের শাসন, এই জায়গাটা খুব বড় কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী, যে আইনটাকে আগে আইন, তারপর সব ব্যাপারটাই। এইটাকেই সবচেয়ে বড় পাথেয় করে উনি যেভাবে আমাদের পথ দেখিয়েছেন বা দেখাচ্ছেন, আমি আশা করি যে এই শুভেন্দু বাবুর মতো এইরকম মুখ্যমন্ত্রী, এইরকম একদম তরতাজা মুখ্যমন্ত্রীর দরকার আছে পশ্চিমবঙ্গের উন্নয়নের ক্ষেত্রে। তো আপনি দীপঙ্কর বাবুকে নিশ্চয়ই ধন্যবাদ জানাবেন। আর আপনি একটু বলুন যে আপনি যে সাক্ষাৎকারটা দিলেন, সেই সাক্ষাৎকারটা আমরা যথাযোগ্য মর্যাদার সঙ্গে সেটা তো প্রচার তো করবোই, আপনি দেখতেই পাবেন সবটাই। কিন্তু আপনি যে সাক্ষাৎকারটা দিলেন তার জন্য আমাদের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার সময়, মূল্যবান সময়কে নষ্ট করে এখানে এখন আমাদের কাজের সময় আপনি তবু আমাদের তো জানাতে হবে, আমাদের দর্শকরা তো হাঁ করে থাকে, বসে থাকে যে আমাদের এই সুন্দরবনের কি কি উন্নয়ন হচ্ছে, কোথায় কোথায় উন্নয়ন হচ্ছে। পরবর্তীতে যখন আমি কোনো সাক্ষাৎ নেব আপনার, তখন আপনি ইন্ডিভিজুয়াল যদি কিছু পয়েন্ট আমাকে দেন যে এখানেতে এই কাজগুলো হচ্ছে, এই ডেভেলপগুলো হচ্ছে যেগুলো ছিল না, যেগুলো শেষ হয়ে গেছে, তাহলে খুব ধন্য হবো অন্তত, আশা করছি আমি। ঠিক আছে। আপনি এইটুকুনি আশা করছি যে যেখানে যা যা উন্নয়নের যে ব্যাপারটা হচ্ছে আমাদের দিয়ে দিলেই আমরা কিন্তু ছুটে যাব, কোনো চিন্তার নেই। এবং সেক্ষেত্রে সেইখানে কি ছিল আর কি হলো সেটি দেখানোটা দরকার আছে। হ্যাঁ, এই যেটি দেখে আরম্ভ করে আর বনসৃজন থেকে আরম্ভ করে যাবতীয় কর্মকাণ্ডের সঙ্গে আপনাদের পাশে আমরা অবশ্যই আছি। আমরা আশা করছি আমাদের দিকে কোনো ত্রুটি থাকবে না, এই ব্যাপারেতে কোনো সন্দেহ থাকছে না। তো নমস্কার, আপনাকে খুব ভালো লাগলো সকালবেলাতে আপনার আমি করতে পারলাম যে আপনার একটা সাক্ষাৎ দিতে পারলাম। আশা করছি দীপঙ্কর বাবুকে জানাবেন আমাদের সম্পূর্ণ ব্যাপারটা। দীপঙ্কর বাবু যদি কোনো সময় হয়, যদি হয়, আপনি যদি সময় করতে পারেন, ওনারও আমরা একটা অবশ্যই সাক্ষাৎ নেব। হ্যাঁ, সেইটা আপনি একটুখানি করে দেবেন একটা সময়তে, করে দিলে ধন্যবাদ আপনাদেরকে, অনেক ধন্যবাদ আপনাদেরকে। আমাদের কাছ থেকে মতামত নিলেন, আমরা মতামত জানালেন। পরবর্তীকালে আরো উন্নয়নের ধারা যেখানে যেখানে পৌঁছাচ্ছে আমরা সেটা দাঁড়িয়ে দেবো। হ্যাঁ, আপনারা যেভাবে কাজ করতে শুরু করেছেন, মর্নিং শোজ দ্য ডে একটা কথা আছে, সুতরাং সকালটাই শুরু করে এবং সকালটাই শুরু করেছেন শুভেন্দু বাবু। সকালটা যেভাবে শুরু করেছেন, সুতরাং আমরা দিনটাকে বুঝতে পারবো যে এই দিন অনেক দিন পর্যন্ত চলবে, উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। যেখানে প্রধানমন্ত্রীজি রয়েছেন, শ্রদ্ধেয় প্রধানমন্ত্রীজি রয়েছেন এবং শুভেন্দু বাবু তার পেছনে আশীর্বাদ ধন্য। সেক্ষেত্রে আমরা মনে করি এবং দীপঙ্কর বাবু খুবই কর্মযোগী
এবং কর্ম ভালোবাসেন, সবসময় সাধারণ জীবনযাপন করেন। তার যে লাইফ ক্রিয়েট হচ্ছে কোনো রকম ব্যাপার নেই, মানুষের পাশেই থাকেন, আর মানুষের পাশে থাকেন বলেই এইভাবে তিনি জয়টাকে কেড়ে নিয়ে এসেছেন। ঠিক না, আছে? মানুষের আশীর্বাদই উনি এসছেন, এবং আজকে উনি মানুষের বিধায়ক আশীর্বাদে, বলে তাই বা মন্ত্রী বলে গণদেবতার নন, আশীর্বাদে। ওনার ব্যক্তিগত হ্যাঁ। জীবনে উনি সারা জীবনই মানুষের পাশে থেকেছেন। কোনো সেই মানুষ জন্যই বলছি যে খুব সাধারণ জীবনযাপন করেন, সাধারণ খুব জীবনযাপন লাইভলিড করেন। করেন। হ্যাঁ। এবং তিনি গণদেবতার আশীর্বাদে তাকে যে হ্যাঁ। তিনি যে এসছেন নতুন মন্ত্রী হয়ে, এর জন্য আশাবাদী এই সুন্দরবনবাসী। সুন্দরবনের অভূত পরিবর্তন আপনারা নিজের চোখেই দেখতে পাবেন। ঠিক আছে, ঠিক খুব আছে। ভালো, খুব ভালো। আমরা চাইবো সুন্দরবন হ্যাঁ। থেকে একটা জায়গায় আসুক। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ। ধন্যবাদ। আজ এই আপনাদেরকে পর্যন্ত অশেষ থাক। ধন্যবাদ। না, ঠিক আছে।